করোনা সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্ক ছাড়া পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সন্দেহভাজন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার পর হিলি স্থলবন্দরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। হঠাৎ করে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি আরোপ করায় যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। দেশি বিদেশি সবাইকে চেকপোস্টে পড়তে হচ্ছে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে। মেডিকেল অফিসার আছেন, উনি আমাকে দেখলেন যে আমার কোনো সিমটম আছে কিনা, করোনা সম্পর্কিত জ্বর বা কাশি কিছু আছে কিনা সেটা দেখলেন। তারপরে মানে আমার কোনো ছিল না, তাই আমি ওখান থেকে আমাকে রিলিজ করে দিলেন ওখান থেকে। বন্দরের কর্মীরা যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করছেন। মাস্ক ছাড়া কাউকে চেকপোস্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোনো যাত্রী অবশ্য সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। মাস্ক পরিধান করতে হবে বাধ্যতামূলক। দ্বিতীয়ত, ভারত থেকে যারা আসতেছে তাদেরকে এখানে পরীক্ষা করা হচ্ছে স্ক্যানার মেশিনের মাধ্যমে, এবং এখানে ডাক্তার তাদেরকে বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করতেছে। করোনা সতর্কতা অবলম্বনে বাংলাদেশ থেকে যে সতর্কতামূলক কার্যক্রম করছে সেটা খুব ভালো একটা দিক। আর স্থলবন্দর চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, করোনা বাড়ছে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মানা প্রত্যেকের দায়িত্ব। এতে যাত্রী নিজে যেমন সুরক্ষিত হবেন, পাশাপাশি অন্যকেও সুরক্ষা দেবেন। সন্দেহজনক কোনো যাত্রী পেলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি প্রাথমিক যে স্বাস্থ্যবিধি রয়েছে, যেমন মাস্ক পরা, স্যানিটাইজ সহ অন্যান্য সামাজিক দূরত্ব, এটা আমাদের ইমিগ্রেশনে আমরা বজায় রাখার চেষ্টা করতেছি। আমরা নিজেরা সবাইকে সচেতন করারও চেষ্টা করতেছি। আর স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রতিদিন সকাল 9টা থেকে চেকপোস্টে একটি মেডিকেল টিম কাজ করছে। সন্দেহভাজন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আপাতত বাংলাদেশে কোভিড শনাক্তকরণ কিটের পরীক্ষামূলক কিটগুলোর বেশ অনেক স্বল্পতা রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সাপ্লাই বিভিন্ন জেলাতেই নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর খুব দ্রুতই এটা সরবরাহের ব্যবস্থা করবেন, এবং যদি আমরা কোনো সাসপেক্টেড রোগী পাই সেক্ষেত্রে আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা আপাতত বাসায় অবস্থান করুন, প্রাথমিক চিকিৎসা নিন। দেশেও করোনা ভাইরাসের নতুন একটি উপধরনে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এর ছড়িয়ে পড়া প্রতিরোধে 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আব্দুল্লাহ মামুন, 71। হিলি স্থলবন্দরের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। সামিউল, আজকে কতজন যাত্রী ভারত থেকে এসেছেন এবং আমদানি রপ্তানির সাথে যারা জড়িত তাদের স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হচ্ছে কিনা? কাজরে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন যে ভারত সহ দেশের কয়েকটি দেশে কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং দেশ বাংলাদেশেও কিন্তু এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এর প্রেক্ষিতে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন নির্দেশনা জারি করেছে। সেই জারির লক্ষ্যে কিন্তু হিলি ইমিগ্রেশনে বিভিন্ন সতর্কতা অবলম্বন করেছে, যেমন নো মাস্ক, নো এন্ট্রি, মেডিকেল টিম, এবং এখানে বুথে স্থাপন করতেছেন সেই যাত্রীদেরকে এখানে মাস্ক পরিধান করাচ্ছেন, এবং এখানে যে মেডিকেল টিম রয়েছেন তিনি কিন্তু হেলথ স্ক্যানার করাচ্ছেন এবং সার্বিক বিষয়ে তার সঙ্গে কথাবার্তা বলতেছেন। তবে একটি বিষয় কাজরি, যে আসলে এখানে স্বাস্থ্যবিধি মেনে চললেও কিন্তু করোনা যে আক্রান্ত হয়েছে কিনা সে ব্যক্তি, এটি কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। কেননা এখানে কিট সরবরাহ নেই। কিট না থাকার কারণে এখানে অ্যান্টিজেন টেস্ট হচ্ছে না বিধায় কিন্তু এখানে করোনা ওই যে ব্যক্তিটি ভারত থেকে আসতেছে তার মধ্যে করোনা আছে কিনা এটা কিন্তু সে ডাক্তার কিন্তু নিশ্চিত হতে পারছেন না। তবে এই বিষয়ে আমি স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আসলে কিটের সরবরাহের জন্য চাহিদা পাঠানো হয়েছে, যদি আসে সেই ক্ষেত্রে এখানে অ্যান্টিজেন টেস্ট করা হবে। তবে আরেকটা বিষয় যেটি আপনি বললেন যে আসলে হিলি ইমিগ্রেশনে এখন পর্যন্ত যাত্রী আসেনি, তবে এখানে যাত্রী আসে সাধারণত 9টার পর। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে আসলে যে এখানে একটি বুথ স্ক্যানার রয়েছেন এবং হেলথ স্ক্যানার রয়েছেন। এখানে কিন্তু মেডিকেল টিম যাত্রীদেরকে স্বাস্থ্য পরীক্ষা করান। তবে এখন পর্যন্ত কিন্তু হিলি ইমিগ্রেশন শূন্য পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত কোনো যাত্রী
যাত্রী কিন্তু হিলি চেকপোস্টে আসেনি। তবে আরেকটা বিষয়, যদি আপনি যেহেতু বলেছেন যে আসলে বন্দরের যে আসলে যে যারা ভারত থেকে আসে তাদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তবে হিলি স্থল বন্দর ঈদের ছুটিতে রয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত বন্ধ থাকার কারণে কিন্তু এখানে এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মানতেছেন কিংবা মানা হচ্ছে কিনা এ বিষয়ে এখন কিন্তু লক্ষ্য করা যায়নি, কেননা হিলি স্থল বন্দর বর্তমান কিন্তু ঈদের ছুটিতে রয়েছে। যদি আগামী রবিবার থেকে হিলি স্থল বন্দর খোলার সামিউল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, হিলি বন্দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। করোনা সংক্রমণ বাড়ায় বেনাপোল ইমিগ্রেশনে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত শুক্রবার থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া সেসব যাত্রীদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। বেনাপোল ইমিগ্রেশনের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, দেশে করোনার নতুন ধরনটি যেন ছড়াতে না পারে সেজন্য ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে বেনাপোল বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, বেনাপোল বন্দরে যাত্রীদের কি ধরনের নির্দেশনা মানতে হচ্ছে এবং সেখানে স্বাস্থ্য পরীক্ষার ধাপগুলো কি? কাজরি, আপনি যেমনটি বলছিলেন, ভারতের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রান্ত দেখায় বেনাপোল চেকপোস্টের সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং ভারতের ফেরত পাসপোর্ট যাত্রীদের জেনেটিক্যাল এবং সিকুয়েশন পরীক্ষার মাধ্যমে জানা গেছে এসব স্থানের অমিক্রনের ভাইরাসটির কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশসমূহ সংক্রমণ বাড়ল, বাংলাদেশে সেই সংক্রমণ আশঙ্কা থাকে। সেই সংক্রমণ এড়াতেও দেশের স্থল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্ভবত স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করে চলছে। তবে আপনাকে একটু দেখাই, ইমিগ্রেশনে বিভিন্ন জায়গাতে আপনার চলাফেরা করছে, যেভাবে কি ডেস্ক আছে, এখানে আপনার স্বাস্থ্য অধিদপ্তরতে আছেন এবং নবপরিবর্তন 4টে সংক্রমণ হয়েছে সন্দেহজনক যাত্রীদের দেশের এবং বিভিন্ন বন্দর ইমিগ্রেশন HM এর হেলথের নির্বাচিত পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার 11টার দিকে বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন সরজমিনে দেখা যায় যে মেডিকেল ডেস্ক দায়িত্ব থাকা উপকারী কর্মকর্তাদের ভারতের থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উৎসর্গ আছে কিনা তার যাচাই বাছাই সহ শারীরিক তাপমাত্রা মাপের দেখা দিচ্ছে। তবে আপনাকে আরেকটু বলি কাজুরি, ইলিয়াস, এখানে ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসেন মুন্সি, তিনি আমাকে যেমনটি বলেছেন, ইমিগ্রেশনের ভিতরে এবং প্রতিটা প্যাসেঞ্জার পাসপোর্ট যাত্রীদের মুখে মাস্ক দিয়ে তাদেরকে দেখে ইমিগ্রেশন করানো হচ্ছে এবং ইমিগ্রেশনের এলাকাতে যেভাবে আপনাদেরকে খুব রেড জোন হিসেবে খুব সুন্দরভাবে তাদেরকে দেখছেন এবং স্বাস্থ্য এবং ইমিগ্রেশন টাইমে যখন পাসপোর্ট আপনার ইমিগ্রেশন অফিসার নিচ্ছেন তখনও তাদেরকে খুব সতর্কভাবে দেখছেন যে আসলে, এবং জিজ্ঞাসাও করছেন যে তাপমাত্রা কি অবস্থা। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছে স্বাস্থ্য ডেস্ক এখানে আছেন এবং ডক্টর মুজিব সাহেবের নেতৃত্বে তিনি আপনার এখানে হ্যান্ড স্যানিটারি ইউজ করা হচ্ছে, মুখে মাস্ক দিচ্ছে এবং কপালে থার্মোমিটার তাপমাত্রা দেখছে যে তার শারীরিক যে কোনো অসুস্থতা আছে কিনা। যদি এই ধরনের তেমন কিছু তারা সন্দেহজনক দেখতে পায় তাহলে এখানে এখানে আছেন হসপিটাল নাভারণে নিয়ে যাওয়া হবে, নিয়ে তাদেরকে পর্যবেক্ষণ করা হবে। তার নাভারণ থেকে যদি দেখা যাচ্ছে। আপু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বিদেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে যেন করোনা ভাইরাস সিলেটে ছড়াতে না পারে সেজন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর সতর্কতা নেওয়া হয়েছে। বিমানবন্দরে যাত্রীর শরীরে তাপমাত্রা পরীক্ষায় বসানো হয়েছে আধুনিক থার্মাল স্ক্যানার, পাশাপাশি খোলা হয়েছে আইসোলেশন সেন্টার। এদিকে সরাসরি করোনা পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হচ্ছে RT-PCR মেশিন। তারেক আহমেদ সানির ছবিতে হোসেন আহমেদ সুজাতের প্রতিবেদন।
সম্প্রতি করোনার নতুন ভেরিয়েন্ট শনাক্তের পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বিমানবন্দর ইমিগ্রেশন সেন্টারে বসানো হয়েছে আধুনিক থার্মাল স্ক্যানার। এই স্ক্যানারের মাধ্যমে বিমানবন্দরে যাত্রীদের শরীরে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজনদের আলাদা করে চিকিৎসা দিতে খোলা হয়েছে আইসোলেশন সেন্টারও। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে সব যাত্রী ও স্টাফদের তাপমাত্রা পরীক্ষা সহ সরকারের সব নির্দেশনা মানা হচ্ছে। করোনা যদি সিমটম দেখা দেয় তাহলে আমরা প্রথমে হচ্ছে এখানে আমাদের যে আইসোলেশন রুমের যে ব্যবস্থা আছে সেখানে রেখে এবং প্রাথমিক একটা পরীক্ষা করে তারপর আমরা যদি হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমাদের অ্যাম্বুলেন্সের সুবিধা আছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। যাত্রীদের যদি কারোর মধ্যে যদি জ্বর বা অন্য কোনো আভাস আমরা পাই সাথে সাথে এখানে আমাদের ডাক্তার সাহেবরা আছেন, ওনাদেরকে আমরা হ্যান্ড ওভার করতেছি, তারা পরীক্ষা নিরীক্ষা করে যাত্রীদেরকে বিমানে বসার অনুমতি দিচ্ছেন। এদিকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হচ্ছে RT-PCR মেশিন, যা দিয়ে সিলেটেই সরাসরি করোনা পরীক্ষা করা যাবে। আইসোলেশন ইউনিট সহ প্রস্তুত রাখা হয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এছাড়া জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে করোনা কর্নার। আমাদের এখানে 16 শয্যা বিশিষ্ট একটা আইসিইউ ইউনিট রয়েছে এবং 2 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট। আইসিইউকে আমরা মোটামুটি প্রস্তুত রাখার চেষ্টা করছি এবং আইসোলেশন ওয়ার্ড পুরুষ এবং মহিলাদের জন্য সেটিও আমরা মোটামুটি প্রস্তুত রেখেছি। এখন পর্যন্ত সিলেটে করোনা রোগী শনাক্ত না হলেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সাইন আহমেদ সুজাদ, 71 সিলেট। ন্যায্য দাম না পেয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে খালে ফেলে দেয়া পশুর চামড়াগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এলাকার লোকজনের দাবি ফেলে দেয়া 2000-এরও বেশি চামড়া মাটি চাপা দিয়েছে শ্রমিকরা। যদিও এই ঘটনায় জড়িতদের কাউকে পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তরে দায়ের করা মামলার কোনো অগ্রগতিও হয়নি। মোর্শেদ মুন্নার তথ্য, ছবিতে প্রতিবেদন। গেল মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়ির রোসাঙ্গিরি ইউনিয়নের তেলপাড়ি খালে পশু চামড়া ভাসতে দেখেন এলাকার মানুষ, যার পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জনপ্রতিনিধি এবং প্রশাসনকে বিষয়টি জানানো হলে শুরু হয় খাল থেকে চামড়া অপসারণ কাজ। বুধবার রাত 8টা পর্যন্ত খাল থেকে চামড়া অপসারণ করেন 10 জন শ্রমিক। পরে 2000-এরও বেশি চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়। অন্য চামড়া কিছু আছে, তো সর্বমোট চামড়া হইব 2500-2600 মতো চামড়া আছে। আমরা সব চামড়া গাড়া অনুযায়ী দিয়েছি। ওই পাশে যখন আমরা আইসি তখন তো আমরা তুলছে আবার গাড়া করে দিয়ে দিছি, আবার আমরা দুপুর পর্যন্ত সময় কাটায় দিয়ে যতটুকু পারি ক্লিন করে দিতেছি। এ ঘটনায় পরিবেশ দূষিত হওয়ায় অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে মামলা করেছিল পরিবেশ অধিদপ্তর, কিন্তু এখনও এই মামলার কোনো অগ্রগতি হয়নি। জড়িতদের কেউই ধরা পড়েনি। এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বলছে কর্মকর্তারা ঈদের ছুটিতে থাকায় তদন্তের কাজ শুরু করা যায়নি। 10 থেকে 15 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছে, সে মামলার জন্য তদন্ত চলমান আছে। আমরা কার্যক্রম চালাচ্ছি। বর্তমানে সকল পড়ে থাকা চামড়া উদ্ধার করা হয়েছে এবং স্বাস্থ্যসম্মতভাবে ডিসপোজাল করা হয়েছে। রোববার পরে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে তারপরে আজকে মামলা তদন্ত হবে। তদন্তে যদি 10-12 জন অজ্ঞাতনামাকে খুঁজে পাওয়া যায় সেই অনুযায়ী মামলা চার্জশিট দেওয়া হবে আর কি। তেলপাড়ি খালটি রাউজানে গিয়ে হালদা নদীর সাথে মিশেছে। মৌসুমী ব্যবসায়ীদের এভাবে চামড়া ফেলে দেওয়ার ঘটনায় যেমন দূষিত হয়েছে এলাকার পরিবেশ, তেমনি হুমকির মুখে পড়েছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। মনিরা কাজুরি, 71। আজ নাটোরের চক বৈদ্যনাথ চামড়া মোকামে বসেছে দেশের সবচেয়ে বড় পশুর চামড়ার বাজার। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখানে আসবেন চামড়া কিনতে। ট্যানারি শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী এবং স্থানীয় ক্রেতারা আশা করছেন সরকার নির্ধারিত দামে তারা ভালো মানের চামড়া সংগ্রহ করতে পারবেন। এ বিষয়ে আরো জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, হাটে বেচাকেনা কখন শুরু হবে এবং কত ক্রেতা সমাগমের আশা করা হচ্ছে? হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত জানাবেন। কাজরি এই নাটোরের যে চক বৈদ্যনাথ মোকাম, এই মোকাম কিন্তু বিশেষ করে ঈদের পরে আজকে প্রথম হাট এবং এই হাট বিশেষ করে নাটোরের আশপাশের যে জেলাগুলো রয়েছে
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় 30টি জেলার এই পশুর চামড়া কিন্তু এই মোকামে ব্যবসায়ীরা নিয়ে আসে। এবং আপনারা জানেন যে ঢাকার পোস্তাগোলার বাইরে কাঁচা চামড়ার সবচেয়ে বড় মোকাম দেশের বাইরে, ঢাকার বাইরে এই নাটোরের চকবরদোলা মোকাম। এখানে ঢাকা থেকে ট্যানারি মালিকরা এবং তাদের প্রতিনিধিরা এখানে চামড়া কিনতে আসেন এবং এরই মধ্যে কিন্তু গত রাত থেকেই লবণযুক্ত চামড়া এখানে আসতে শুরু করেছে। আপনারা এসে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর লবণযুক্ত চামড়া এসে স্টক হয়ে আছে। এই চামড়াগুলো 12টা-1টার দিক থেকে বেশ করে বিকেলের দিকে কিন্তু এই হাটটা শুরু হবে। এবং আপনারা জানেন যে চামড়ার যে ব্যবসায়ীরা তারা কিন্তু গভীর রাত পর্যন্ত এই চামড়ার কারবার করেন, সে কারণে কিন্তু তাদের ঘুম থেকে উঠতেও কিছুটা দেরি হয়। এবং ঢাকার যে ট্যানারি মালিক বা তাদের প্রতিনিধি যারা এসেছেন তারা এই হাটে দুপুরের পর থেকে আসবেন এবং এখানে কেনাবেচা শুরু হবে। এবং এই মোকামে আশপাশের জেলাগুলো থেকে কুষ্টিয়া, যশোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এগুলো বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে লবণযুক্ত যে চামড়া সেগুলো কিন্তু আসতে শুরু করেছে এবং এখানে স্টক করে রাখা আছে। এবং আড়তের ভিতরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে চামড়া এখানে রাখা আছে। এই চামড়াগুলো কেনাবেচা হবে। এবং এবছরে কিন্তু নাটোরের যে মোকাম সেখানে প্রচুর চামড়া আমদানি হচ্ছে এবং এই চামড়ার মান ভালো। আপনারা জানেন যে নাটোরের যে চামড়া, নাটোর মোকামের যে চামড়া সেটি কিন্তু দেশের অন্যতম সেরা চামড়া হিসেবে গণ্য করা হয় এবং বাংলাদেশের চামড়াই পৃথিবীর মধ্যে অন্যতম গ্রেড 1 চামড়া হিসেবে আমরা বিদেশে রপ্তানি করে থাকি। বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ফিরতে পথে যানজট না থাকায় নির্বিঘ্নেই ফিরছেন তারা। কর্মস্থলে যাত্রা শুরু হওয়ায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে যানজট নেই। বাবুবাজার সেতু, পোস্তগোলা সেতু ও ঢাকা মাওয়া মহাসড়ক হয়ে 24 জেলার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে, তবে মহাসড়কের কুমিল্লা নারায়ণগঞ্জ অংশে কোথাও যানজট সৃষ্টি হতে দেখা যায়নি। সড়কের আরো খবর জানাতে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রী চাপ কেমন দেখছেন? কোথাও কোনো ধরনের যানজট হয়েছে কিনা জানাবেন। কাজেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের চাপ আছে, কিন্তু এইবার ঈদ একদম স্বস্তির ঈদ যাত্রা এবং বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা বাসগুলো মহাসড়কগুলোতে যাত্রীর অনেকটাই চাপ। এবং আমি যেখানে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড, সেখানে আপনি বাসে যাওয়ার জন্য ঈদ শেষে তাদের নিজ কর্মস্থলে ফেরার জন্য যাত্রীদের চাপ অনেকটাই বেশি। কিন্তু শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই লাইনে যাত্রীদের জন্য অস্থায়ী যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানেই শুধু ভিড় রয়েছে, বাকি মহাসড়ক কিন্তু একদমই ফাঁকা। এবং আমরা কিছুক্ষণ আগে বেশ কয়েকটি স্থানে যাত্রীদের সাথে কথা হয়েছে এবং হাইওয়ে পুলিশের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছে কুমিল্লার 6টি জায়গায় যেখানে যানজট লাগার আশঙ্কা ছিল, কিন্তু সেই জায়গাগুলো এখন কিন্তু ফাঁকা। নির্বিঘ্নে ঈদ শেষে নারী টানে যারা বাড়ি এসেছিলেন ঈদ শেষে, তারা কিন্তু এবার স্বস্তিতে তারা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টুলপাজা এলাকা, গৌরীপুর, মাদায়া, চান্দিনা এবং সেই সাথে নিমসার যে বাজার এলাকা, নিমসার সেই সাথে পদুয়ার বাজার এবং সুয়াগাজী এলাকায় কোথাও কোনো এখন পর্যন্ত যানজট নেই। এমনকি বাড়তি যানবাহনের যে চাপটা থাকার কথা সেটিও কিন্তু নেই। নির্বিঘ্নে মহাসড়ক এক প্রকার ফাঁকাই রয়েছে। নির্বিঘ্নে কিন্তু যাত্রীরা তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরছে। শুধুমাত্র যেখানে বাস স্টপ স্থানগুলো রয়েছে বা যাত্রীদের ওঠানামার যে স্থানগুলো রয়েছে, যেখানে কাউন্টার, অস্থায়ী কাউন্টার রয়েছে, সেই জায়গাগুলো শুধু বাসগুলো যাত্রীবাহী বাসের একটু ভিড় দেখা যাচ্ছে। তবে কিছুক্ষণ পরে প্রশাসন তাদেরকে সারিবদ্ধ করে দিচ্ছেন এবং সেই স্থানটিও নির্বিঘ্নে যাত্রীরা সেখানে তাদের গন্তব্যস্থলে ফেরার জন্য নিজ নিজ পছন্দের বাসগুলোতে উঠছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাড়তি যে ভাড়ার যে অভিযোগ, সেটি কিন্তু এবার প্রশাসনে কঠোর হস্তে দমন করছে। যেখানে এই অভিযোগ
তারা পাচ্ছেন সেখানেই কিন্তু সেনাবাহিনী সেখানে তাদেরকে অভিযান চালিয়ে এবং জরিমানা করছেন। মানে গতকালকেও কয়েকটি পরিবহনকে সেনাবাহিনী জরিমানা করেছেন এমন খবরও পাওয়া গেছে। ঢাকা চট্টগ্রামের মহাসড়কে যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, তারা বলছেন এবার ঈদ অনেকটাই স্বস্তিদায়ক। তার কারণ হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার অংশে 400 হাইওয়ে পুলিশ, সেই সাথে রোভার স্কাউট এবং জেলা পুলিশ এবং তার মানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে যাত্রা করছে মানুষ। ইনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেশের উত্তরের জেলাগুলোয় বইছে মৃদু তাপপ্রবাহ। রাজশাহী, রংপুর, বগুড়া, গাইবান্ধা এর আশেপাশের জেলাগুলোতে গরমে মানুষ নাজেহাল। ঘরে বসেও গরমের কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধরা। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি হলেই কেবল গরম কমার সম্ভাবনা রয়েছে। আমরা আবহাওয়ার খবর জানবো। আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, বগুড়ায় আজকের তাপমাত্রা কত, আবহাওয়া কেমন দেখছেন এবং দিনমজুর সহ কমায়ের মানুষের ভোগান্তির খবর জানাবেন। জি কাজুরি, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে এই সকাল কি আজকের যে অবস্থা, মানে সূর্যের যে তাপ এবং তীব্র তাপদাহের কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষগুলো। এই একই অবস্থায় গত মাসে বগুড়ায় যে বৃষ্টিপাত হয়েছিল সেটা 381 মিলিমিটার, আর এই মাসে এই কয়েকদিনে বৃষ্টিপাত হয়েছে মাত্র 72 মিলিমিটার। এবং সব মিলেই বগুড়ার যে তাপমাত্রা, এই তাপমাত্রা মানুষের জন্য সহনীয় মাত্রার ভিতর নেই। প্রতিদিন সকাল থেকেই এর তীব্রতা বাড়তে থাকে, একেবারে বিকাল পর্যন্ত কিন্তু এই তাপমাত্রা একই অবস্থায় চলতে থাকে। আজকে এই সকালেই কিন্তু এখন 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখন চলছে, এবং গত এক সপ্তাহে প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা ওঠানামা করছে। এর ফলে যেমন শ্রমজীবী মানুষ আছে, খেটে খাওয়া মানুষ এবং যারা কৃষি কাজ করছেন, তাদের কিন্তু প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর পাশাপাশি যারা শিশু, বৃদ্ধ যারা আছেন, তারা কিন্তু একই অবস্থায় রয়েছেন। আমরা কথা বলেছিলাম হসপিটালগুলোতে, সেখানে কিন্তু এই হিট স্ট্রোক সংক্রান্ত রোগী কিন্তু আসছে, এবং ডায়রিয়া বা এই জাতীয় যে রোগীগুলো, তারা কিন্তু সেখানে আগের তুলনায় এখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে। ডাক্তাররাও কিন্তু তারা পরামর্শ দিয়েছেন যে তীব্র তাপদাহের মধ্যে মানুষকে বাহিরে না যাওয়ার জন্য, এবং তারা পরামর্শ দিয়েছেন যে বিশেষ করে এই অবস্থা যখন চলে তখন একটু ঠান্ডা জায়গায় থাকা, ঠান্ডা জাতীয় খাবারগুলো খাওয়া এবং ছাতা ব্যবহার করার জন্য তারা কিন্তু পরামর্শ দিয়েছেন। আবহাওয়া অফিস বলেছেন যে এই মাসে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে। বৃষ্টি হলেই এই পরিবেশ অনেকটাই সহনীয় হয়ে আবহাওয়া কিছুটা শান্ত হয়ে যাবে। আবু সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, বগুড়ার আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রাম বন্দর দিয়ে হঠাৎ করে জাহাজ আসার পরিমাণ সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শিল্পের কাঁচামাল আমদানি বেড়ে যাওয়ায় বন্দরে জাহাজ বেড়েছে দাবি ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষের। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে হাজার হাজার কোটি টাকা মূল্যের পণ্য নিয়ে অন্তত 147টি জাহাজ অবস্থান করছে। তবে ঈদের টানা বন্ধে এসব জাহাজ থেকে পণ্য খালাস এবং ডেলিভারি দেয়া এখন বন্দরের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য, জহিরুল ইসলামের ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী শিল্পের কাঁচামালের কার্গো পণ্যবাহী 45টি জাহাজের পাশাপাশি কন্টেনারবাহী জাহাজ রয়েছে 31টি, যা সাম্প্রতিক সময়ে বন্দরে জাহাজ আসার রেকর্ড। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বলছেন, ট্রাম্পের ট্যারিফে 90 দিনের মেয়াদ শেষ হচ্ছে 9 জুলাই। তার আগে শিপমেন্ট করার জন্য এত আয়োজন। তাড়াহুড়া করে কার্গোগুলি আনা হয়েছে, বিভিন্ন ফ্যাব্রিক অ্যাক্সেসরি আনা হয়েছে। তার জন্য আমরা প্রোডাকশন করি জুনের ভিতরে করে জুলাইয়ের 5 তারিখের মধ্যে এটা শিপমেন্ট করতে পারি। এরকম একটা সিচুয়েশন আমাদের জন্য তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার কারণে কিন্তু অনেকগুলি শিপমেন্ট একসাথে এসে হাজির হয়েছে বলে এটা আমার ব্যক্তিগত ধারণা। চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে সিমেন্ট, কয়লা, পাথর সহ কার্গো পণ্যগুলো খালাস হলেও কন্টেনারবাহী জাহাজগুলোকে বন্দরের প্রধান জেটিতে অবস্থান নিয়েই কন্টেনার উঠানামা করতে হয়। আমদানিকারকদের মতে 2025-26 অর্থ বছরের বাজেট এবং পবিত্র ঈদুল আজহা খুব কাছাকাছি সময়ে হওয়ায় শিল্পের কাঁচামাল সহ নানা পণ্য আমদানি হয়েছে তুলনামূলক বেশি।
এর মধ্যে শুরু হয়েছে ঈদের ছুটি। এ অবস্থায় আমদানি করা কাঁচামাল ছাড় করা নিয়ে কিছুটা ভয়ে আছেন ব্যবসায়ীরা। জুলাই মাসে কিন্তু বন্দরকে কমার্শিয়াল ইম্পোর্টরা কিন্তু আপনার স্টোর হিসেবে ইউজ করে, কারণ বাজেটের প্রতিফলন হবে, তখন ওরা মালটা ক্লিয়ার করবে। তো এইভাবে ওইটাও কিন্তু একটা চাপের সৃষ্টি আছে কিন্তু আপনি ইম্পোর্টের ক্ষেত্রে যদি দেখেন। চট্টগ্রাম বন্দরের নৌসীমানা প্রায় 64 নটিক্যাল বিস্তৃত। এর মধ্যে অবস্থানরত 147টি পণ্যবাহী জাহাজের পাশাপাশি খালাস কাজে ব্যবহৃত কয়েকশো লাইটারের জাহাজও। আশা করছি চট্টগ্রাম বন্দরগামী যে সমস্ত জাহাজগুলো বহির্নোঙর ইউজ করছে কিংবা আমাদের বন্দর সীমায় লাইটারিং করে চলে যাচ্ছে, আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে তারা অবদান রাখছে এবং আমাদের অর্থনৈতিক টাকাকে তারা গতিশীল এবং চলমান রাখছে। তবে সরকারি বন্ধেও পুরোদমে সচল থাকবে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম এবং ডেলিভারি সিস্টেম। বর্তমান বাজেটের পূর্বে অনেক মাল আমদানি করা হয়েছিল এবং সেই আমদানিকৃত পণ্যগুলোই মূলত বের হয়ে যাচ্ছে। এইসব পণ্য ছাড় করানোর জন্য আমরা লজিস্টিক সাপোর্ট দিচ্ছি। চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে বর্তমান সিমেন্ট ক্লিংকারবাহী 41টি, খাদ্যপণ্যবাহী 10টি, সারবাহী 3টি, লবণবাহী 1টি এবং 13টি অয়েল ট্যাঙ্কার রয়েছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ডে আছে 36,215 TEUS কন্টেইনার। শরীফ আজাদ প্রীতম, 71। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার ব্রিজ ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পৌরসভার দরিয়াপুর লোদিপাড়া মহল্লার শার্দুল আকন্দ রত্ন এবং রূপপুর নতুনপাড়া গ্রামের আব্দুস সালাম। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। গত 8 জুন দর্শনার্থী ও কর্মচারীদের বাক বিতণ্ডার ঘটনা ঘটে। এরই জেরে 10 জুন কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। বুধবার থেকে কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে। নোয়াখালীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জহিরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি দেখেন তিনি। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্বচ্ছতার সাথে শেষ করার জন্য অনুরোধ জানান তিনি। এছাড়া সরকারের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের কমিটি পরিষদের সভাপতি আব্দুস সাত্তার মিন্টু, ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামিল উদ্দিন সহ স্থানীয়রা। প্রকৃতির লীলাভূমি মৌলভীবাজারে চা বাগান, হাওর, জলপ্রপাত, লাওয়াছড়া উদ্যান, জাতীয় উদ্যান সহ রয়েছে নানা দর্শনীয় স্থান। এসব দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম লাওয়াছড়া জাতীয় উদ্যান। সেখানে শত শত পর্যটক প্রতিদিন ঘুরতে আসছেন। তবে ঘুরতে আসা পর্যটকদের অভিযোগ, টিকিটের মূল্য দ্বিগুণ করা হয়েছে। নেই বসার ব্যবস্থা, বাথরুম সুবিধা সহ রয়েছে নানা অব্যবস্থাপনা। এদিকে তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আহমেদ ফারুক মিল্লাদের তথ্যতে প্রতিবেদন। চা বাগান ছাড়াও মৌলভীবাজারে রয়েছে অর্ধশতাধিক পর্যটন স্পট। সেগুলো ঘুরে দেখতে এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ঈদের লম্বা ছুটিতে আসতে শুরু করেছেন পর্যটক ও দর্শনার্থীরা। তবে যারাই ঘুরতে আসছেন সবার পছন্দের অন্যতম জায়গা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদের ছুটিতে প্রচণ্ড গরম ও রোদের তীব্রতা উপেক্ষা করে পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল লাউয়াছড়া জাতীয় উদ্যান। প্রতিদিনই বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন বয়সের মানুষ পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন লাউয়াছড়ায়। 115 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তবে ঘোরার পরে মনে হচ্ছে যে টিকিটের মূল্যটা একটু বেশি, তারপরে মোটামুটি ঘুরে মোটামুটি সেটা পোষে যায় আর কি। অনেক জায়গায় আমরা সফর করে আসছি, কিন্তু এই যে আবহাওয়া ঠান্ডার মধ্যে আমাদের খুব বিষয়টা ভালো লেগেছে। মোটামুটি দর্শনার্থী আসতেছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তো আগামী সপ্তাহে আশাবাদী আমরা দর্শনার্থী দূরপাল্লার আসবে। এদিকে ঈদের ছুটিতে বুধবার পর্যন্ত 5.5 লক্ষ টাকার টিকিট বিক্রি হলেও দর্শনীয় স্থানটিতে নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা গেছে আগত দর্শনার্থী ও পর্যটকদের। 115 টাকা দিয়ে টিকিট কাটছি, ঢোকার পর দিকে জায়গার কোনো ঘোরার কোনো জায়গা নাই, যে তেমন একটা কিছু দেখার মতো নাই, শুধু কয়েকটা বানর আর এই যে ন্যাচারাল যে ইয়েগুলো
এগুলোই, তাছাড়া আর তেমন কিছু নাই। না বাথরুমেরও তো মানে একটা কোনো ফ্যাসিলিটি নাই। তবে আমি দেখলাম যে এখানে ডাস্টবিনের সেরকম ব্যবস্থা নেই, যদি থাকতো তাহলে সেখানে হয়তো আমরা ফেলতে পারতাম, তো এটাকে আমি হাতে বহন করেই চলছি। এদিকে টিকিটের দ্বিগুণ মূল্য বৃদ্ধির বিষয়টির সিদ্ধান্ত বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এবং বিগত সরকারের আমলে সেটি বাড়ানো হয় বলে জানান লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এই টিকিটের যে মূল্য এটা আমাদের যে কমিশনার কমিটি কিন্তু এটা নির্ধারণ করে দেয় না, এটা সরকারের উচ্চ পর্যায় থেকেই এই টিকিটের মূল্যটা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ সহ সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। শ্রীমঙ্গল জোনের পক্ষ থেকে টুরিস্ট পুলিশদের নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। আমাদের টহল অব্যাহত আছে এবং আমাদের টুরিস্ট পুলিশ পোশাকের সাথে সাদা পোশাকের পুলিশ সদস্যরা কাজ করতেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অবশিষ্ট চিরহরিৎ বনের একটি। সংরক্ষিত এই বনাঞ্চল বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম। শরীফ আজাদ প্রীতম, 71। আহমেদ ফারুক মিল্লাদ। মিলাদ, পর্যটকরা যে অভিযোগ করছেন সেই অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন জেনেছেন কিনা এবং তারা সার্বিকভাবে কি ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে? কাজুরি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যেহেতু মৌলভীবাজার জেলার যে পর্যটন অধ্যুষিত এলাকা এবং চা বাগান অধ্যুষিত পর্যটনের জন্য একটি অপার সম্ভাবনার জায়গা, ফলে প্রতি বছরই বিপুল সংখ্যক পর্যটকরা সারা বছরই ভ্রমণ করেন, বিশেষ করে ঈদ সিজনে। এবং আপনি জানেন যে লম্বা একটি ছুটি শুরু হয়েছে গত 10 দিন ধরে। সেই লম্বা ছুটিতে আজকে প্রায় ছুটির শেষ সময় বলা যেতে পারে, শুক্রবার এবং আগামীকালকে শনিবার 2 দিন ছুটি আছে এবং প্রতিটি হোটেল লিস্টের মধ্যে বুকিং হয়ে গেছে। এবং আমাদের এখানে যে পর্যটন স্পটগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান তো আছেই, পাশাপাশি মাধবপুর লেক আছে, মাধবকুণ্ড আছে। কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে প্রতিটা স্পটের দূরত্ব 40 থেকে 50 কিলোমিটার। ফলে পর্যটকরা আসেন, এসে এই জায়গায় ঘুরে যান কিন্তু একত্রিত হন না, ফলে বোঝা যায় না ঠিক কী পরিমাণ পর্যটক আছে। কিন্তু লক্ষ পর্যটক ঠিকই সমাগম করেন, বিশেষ করে এই যে 10 দিনের ছুটি আছে এই 10 দিনের ছুটিতে। এবং হয়তো আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটি, সেটি হচ্ছে লাউয়াছড়া থেকে একটু অনতি দূরে। আপনি জানেন যেহেতু লাউয়াছড়া জাতীয় উদ্যান, সেখানে নেটওয়ার্কিং নাই, ফলে সেখান থেকে আমরা কখনো লাইভ টেলিকাস্টে আমরা যেতে পারি না, পরে অন্যান্য যে জায়গাগুলো আছে সেখান থেকেই দেখাতে হয়। এবং আজকে যেহেতু সকাল এবং প্রচণ্ড গরম ছিল গতকালকেও, আজকে সকাল থেকে রোদ ছিল, এখন হালকা একটু মেঘাচ্ছন্ন আকাশ, ফলে যে বৃষ্টি হতেও পারে এরকম আবহাওয়া। এবং পর্যটকরা ইতিমধ্যে যেহেতু কালকে রাত্রে সারাদিন ঘুরেছেন, আজকে এখনও রিসোর্টটা এখনও অনেকেই বেরোননি। আর আপনি যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে যে লাউয়াছড়ার যে টিকিটের বিষয়টি, লাউয়াছড়ার টিকিটের বিষয়টি হচ্ছে যে ইতিমধ্যে গত সরকারের আমলে হঠাৎ করে টিকিট যেটি 50 টাকা ছিল সেটি 119 টাকা করা, 15 টাকা করা হয়েছে। বাচ্চাদের জন্য 20 টাকা ছিল, যেটি শুধু 57 টাকা করা হয়েছে। এবং গতকালকে পর্যন্ত প্রায় 7 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। কিন্তু সেই টিকিট বিক্রি হওয়ার ফলেও যে মূলত যে তাদের যে সমস্যা যেটা এবং যে অভিযোগ যেটা, সেই অভিযোগ রয়ে গেছে। আমি জেলা প্রশাসকের সাথে ইতিমধ্যে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন ইতিমধ্যে পর্যটন উন্নয়ন কমিটি একটা করা হয়েছে। সেই কমিটি যেহেতু আপনি জানেন 5 তারিখের পরে নতুন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েছে বাংলাদেশ, ফলে নানান ধরনের মানে সিদ্ধান্ত নিতে হচ্ছে, একটু সময় লাগছে। ফলে তারা বিষয়টি তারা বিষয়টা ইতিমধ্যে নিয়েছেন তারা। কিন্তু যেহেতু বন ও পরিবেশ মন্ত্রণালয়ে সেই টিকিটের নির্ধারণ করে ভাড়া টিকিটের মূল্য, ফলে এটা বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে এটা বিষয়ের সিদ্ধান্তটা আসতে হবে। তারপরে তো উপজেলা, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আমাকে জানিয়েছেন বিষয়টি তারাও নজরে নিয়েছেন, তারা দেখবেন যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে যাতে ঘুরতে পারে তো কম খরচে। এবং একটা জিনিস অনেকে যেটা বলছেন সেটা হচ্ছে যে লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি জাতীয় উদ্যান, সেখানে আসলে গবেষণার জন্য মূলত উদ্যানটি করা। এবং মিলাদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, মৌলভীবাজার থেকে বিনোদন কেন্দ্রে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উত্তর ভারত মহাসাগরের প্রবাল দ্বীপের বিরল প্রজাতির নীল তোতা বা ডুফার প্যারট ফিশ ধরা পড়েছে কুয়াকাটার বঙ্গোপসাগরে, যা দেখতে ভিড় করছেন ব্যবসায়ী ও উৎসুক জনতা। বৃহস্পতিবার দুপুরে হাজার হাজার সামুদ্রিক মাছের সাথে নীল হলদে রঙের 4টি মাছ বিক্রির জন্য নিয়ে আসা হয় কলাপাড়ার আলিপুর মৎস্য বন্দরে। চট্টগ্রামের বাঁশখালীর FB আল্লাহর দোয়া 4 নামের একটি মাছ ধরা ট্রলারের জেলেদের জালে অন্যান্য সামুদ্রিক মাছের সাথে নীল তোতা নামের 4টি মাছ ধরা পড়ে। 1.5 ফুট লম্বা ও প্রায় 8-10 ইঞ্চি প্রস্থের 4টি মাছের ওজন
5 কেজিরও বেশি। তোতা পাখির মতো নীল হলুদ রঙের লেজ ও মুখের সাথে হালকা সোনালী রঙের শরীর এই মাছের। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, মাছগুলো বাংলাদেশে সচরাচর দেখা যায় না। সমুদ্রের স্রোতের তোড়ে দিক হারিয়ে মাছ বাংলাদেশের জলসীমায় চলে আসতে পারে। জেলেরা জানান, মাছ 4টি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে। নেত্রকোনা দুর্গাপুরে গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা উদ্বোধন করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেশবলাল চক্রবর্তী। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিদ্যালয়টির এসএসসি 2018 ব্যাচ ও এসএসসি 2024 ব্যাচ। নির্ধারিত সময় গোল না হওয়ায় টাইব্রেকারে 4-0 গোলে জয় নিশ্চিত করে এসএসসি 2024 ব্যাচ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হয়ে গেল অভিনব পাতিল বাইচ খেলা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেইলপাড়া যুব সমাজের উদ্যোগে স্থানীয় কলিমুদ্দিনের বিলে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা 6টি গ্রুপে মোট 24 জন অংশ নেয়। এর মধ্যে একটি গ্রুপ ছিল কন্যা শিশুদের। এদিকে খেলা দেখতে বিলের চারপাশে ভিড় জমায় বিভিন্ন গ্রামের হাজারো নারী পুরুষ। খেলার চূড়ান্ত পর্বে সুমন মিয়া জয়ী হন। পরে বিজয়ীকে পুরস্কার দেন অতিথিরা।